চ্যাপ্টারটার নাম কি হচ্ছে? চ্যাপ্টারের নাম ফোর্স এন্ড মোশন, মানে স্থিতি ও গতি, স্থিতি ও গতি না, বল ও গতি। এই টপিকটার নাম হচ্ছে স্থিতি ও গতি, ফার্স্ট টপিক যেটা আছে। সেই বেসিসে আমি বলছি, শোনো ভালো করে। ফার্স্টে কি বলছে যে আমরা বল, বল কাকে বলি, বল সম্বন্ধে জানো। তার বলতে যাওয়ার আগে এই স্থিতি গতি নিয়ে আগে টপিকটা বলবো। মানে রেস্ট মানে যেটা স্থির আছে, আর একটা মোশন মানে হচ্ছে মানে গতি। মানে ধরো তোমার বইটা যেটা বা তুমি যখন যেটা বসে আছো ওটা কি আছে, স্থির আছো তো, তার মানে তুমি স্থিতি শক্তি অর্জন করে বসে আছো। এবার যখন তুমি হাঁটছো তখন তোমার গতি শক্তি হয়ে গেছে। মানে সময়ের সঙ্গে পারস্পরিকের সাপেক্ষে যে বস্তু, মানে সময়ের সঙ্গে পারস্পরিকের সাপেক্ষে যে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হয় না তাকে স্থির বস্তু বলে। বস্তুর এই অবস্থাকে স্থিতি বলে। মানে সময়ের সঙ্গে পারস্পরিক সাপেক্ষের, মানে পারস্পরিক সাপেক্ষে মানে, মানে ধরো তোমাকে সবাই কি দেখছে, তুমি এক জায়গায় বসে আছো সেটাই তো দেখছে। আর ধরো তোমার বাড়িতে যারা রয়েছে তারা হাঁটছে ঘুরছে ফিরছে, যারা যখন হেঁটে যাচ্ছে তোমার সাইড দিয়ে বা কেউ যখন দেখছে তোমাকে, তুমি বসে আছো, তুমি তাদেরকে কি দেখছো, তারা চলে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তাদের সাপেক্ষে তুমি স্থির রয়েছো, তাই তো। আবার যে হাঁটছে সে স্থির আছে, তুমি সরে যাচ্ছ। যেমন ধরো এরকম হয়, তুমি ধরো যখন ট্রেনে যাচ্ছ, ট্রেনের ভেতরে যখন থাকছো যে সব লোক স্থির রয়েছে, বাইরের গাছপালাগুলো কি থাকছে, চলে চলে যাচ্ছে, পেছন দিকে চলে যাচ্ছে। তার মানে কি হচ্ছে ওইটা, এবার ধরো যে ট্রেনের বাইরে আছে, এবার ধরো ট্রেনের বাইরে মাঠে কেউ রয়েছে, সে দেখছে যে ট্রেনটা গতিশীল বা তুমি গতিশীল হয়ে রয়েছে, মানে যেহেতু তুমি ট্রেনের ভেতরে আছো। কিন্তু তুমি ট্রেনের ভেতরে থাকাকালীন যখন তুমি দেখছো তুমি স্থির রয়েছো, ওই বাইরে যে মাঠে মানে বাইরে যে গাছটা রয়েছে, মানে ট্রেনের বাইরে যে গাছটা বা যে মানুষ দেখছো বা যে ঘর বাড়ি দেখছো সেগুলো সরে সরে যাচ্ছে। তার মানে কি, যে স্থিতি বা গতি কারো সাপেক্ষেই আসছে। তার মানে সময়ের সঙ্গে পারস্পরিকের সাপেক্ষে যে বস্তু, যে বস্তুর অবস্থান, মানে সময়ের সঙ্গে পারস্পরিকের সাপেক্ষে যে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হয় না তাকে স্থির বস্তু বলে। বস্তুর এই অবস্থাকে স্থিতি বলে। মনে থাকবে, কি বলবে, সময়ের সঙ্গে, বলো। হুম 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 তার ওই অবস্থাকে স্থিতি বলে। মানে সময়ের সঙ্গে পারস্পরিকের সাপেক্ষে যে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হয় না সেই বস্তুকে স্থির বস্তু বলে, এবং বস্তুর এই অবস্থাকে স্থিতি বলে। মনে থাকবে। এবার যদি সময়ের সাপেক্ষে পারস্পরিক হচ্ছে সময়ের সঙ্গে পারস্পরিকের সঙ্গে সাপেক্ষে, এই যে এখানে বলছে সময়ের সঙ্গে পারস্পরিকের সাপেক্ষে যে বস্তুর অবস্থার পরিবর্তন হয় তাকে গতিশীল বস্তু বলে। বস্তুর এই অবস্থাকে গতি বলে। মানে সময়ের সঙ্গে পারস্পরিকের সাপেক্ষে কোন বস্তুর অবস্থার পরিবর্তন হলে বা পরিবর্তন হয় তাকে গতিশীল বস্তু বলে। বস্তুর ওই অবস্থাকে কি বলে, গতি বলে। আবার বলো, সময়ের সাপেক্ষে, সময়ের সঙ্গে, সময়ের সঙ্গে পারস্পরিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হলে তাকে ওই বস্তুর গতি বলে, এবং বস্তুর এই অবস্থাকে গতি বলে।
না কি বললাম, ভুল বললাম, কি বললাম? গতিশীল বস্তু বলে। এই যে দেখো, সময়ের সঙ্গে পারস্পরিকের সাপেক্ষে যে বস্তুর অবস্থার পরিবর্তন হয় তাকে গতিশীল বস্তু বলে। বস্তুর এই অবস্থাকে গতি বলে। মানে সময়ের সঙ্গে পারস্পরিকের সাপেক্ষে কোন বস্তুর অবস্থার পরিবর্তন হলে তাকে কি বলা হয়? গতিশীল বস্তু বলে, এবং এই অবস্থাকে গতি বলে। তাহলে বলো একবার। হুম 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 হ্যাঁ, তার মানে তুমি বলবে সময়ের সঙ্গে পারস্পরিকের সাপেক্ষে বস্তুর যে বস্তুর অবস্থার পরিবর্তন হয় তাকে গতিশীল বস্তু বলে, এবং বস্তুর এই অবস্থাকে গতি বলে। সময়ের সাপেক্ষে, না সময়ের সঙ্গে, সরি, সময়ের সঙ্গে পারস্পরিকের সাপেক্ষে যে বস্তুর অবস্থার পরিবর্তন হয় তাকে গতিশীল বস্তু বলে, এবং বস্তুর ওই অবস্থাকে গতি বলে। তাহলে এই দুটো লাইন কি ভুলবে তুমি? তার মানে এইমাত্র যেটা আমি ট্রেনের উদাহরণ বললাম, তাহলে কেউ কারো সাপেক্ষে স্থির বা গতি না, তো সেই জন্যই পড়ে রয়েছে বস্তু স্থিতি বা গতি আপেক্ষিক মাত্র। বলছে বস্তু স্থির বা গতিশীল বলতে বোঝায় বস্তুটি অন্য কোনো বস্তুর সাপেক্ষে স্থির বা গতিশীল অবস্থায় রয়েছে। বলছে এই মহাবিশ্বে কোনো কিছুই স্থির না। বলছে মহাবিশ্বে চরম স্থিতি বা গতি বলে কিছু হয় না। পৃথিবী এবং পৃথিবীর ওপর সব বস্তুর নির্দিষ্ট বেগে সূর্যের চারিদিকে ঘুরছে। মহাবিশ্বের সব বস্তুই গতিশীল। মহাবিশ্বে পরম স্থির বস্তু নেই, সুতরাং পরম স্থিতি বলে কিছু নেই। যেমন ধরো তুমি যে বসে আছো, এবার ধরো অন্য কেউ পৃথিবীর বাইরে থেকে তোমাকে দেখলে তুমি ঘুরছো, এরকম ঘুরছো, কিন্তু পৃথিবীর মধ্যে থেকে তোমাকে দেখছে তুমি স্থির রয়েছো। সেম যেটা ট্রেনের ভেতরে হচ্ছে, ট্রেনের মধ্যে যারা আছে তোমাকে দেখছে যারা, বা তুমি যাকে দেখছো সেগুলো স্থির আছে। ট্রেনের বাইরে যারা, বাইরে থেকে তোমাকে যে দেখছে তুমি গতিশীল আছো। এবার ট্রেনের মধ্যে থেকে তুমি দেখছো তখন সেটা গতিশীল আছে, হ্যাঁ তারা গতিশীল। তার মানে লাইনটা কি দাঁড়ালো? বস্তুর স্থিতি বা গতি আপেক্ষিক মাত্র। বস্তু স্থির বা গতিশীল বলতে বোঝায় বস্তুটি অন্য কোনো বস্তুর সাপেক্ষে স্থির বা গতিশীল অবস্থায় রয়েছে। এই মহাবিশ্বে কোনো কিছুই স্থির, চরম স্থির, বা এই যেখানে বলছে চরম স্থিতি বা চরম গতি বলে কিছু হয় না। পৃথিবী এবং পৃথিবীর ওপরে সব বস্তুর নির্দিষ্ট বেগ আছে, নির্দিষ্ট বেগে সূর্যের চারিদিকে ঘুরছে। মহাবিশ্বের সব বস্তুই গতিশীল। মহাবিশ্বে পরম স্থির বস্তু নেই। এই লাইনটা পড়ো আগে। কিছুই নেই, বোঝা গেল? তার মানে যাকে তুমি স্থির দেখছো তোমার সাপেক্ষে, অন্য সাপেক্ষে কি হবে? তুমিও গতিশীল, যে স্থির আছে সেও গতিশীল। মানে কোনো কিছুই স্থির বলে কিছু নেই, কারণ যেহেতু পৃথিবী ঘুরছে, তাই তো? তো এইটা গেল বস্তু স্থিতি আর গতির ব্যাপার।
এবার হচ্ছে নির্দেশ তন্ত্র। এই চ্যাপ্টার স্টার্টিং এ কিছু ডেফিনেশন আসবে, একদম ডেফিনেশন মানে ডাইরেক্ট মনে রাখতে হবে, ঠিক আছে? তারপর বলছে নির্দেশ তন্ত্র, বলছে কোনো বস্তুর স্থিতি বা গতি যার সাপেক্ষে নির্ণয় করা যায় তাকে নির্দেশ তন্ত্র বলে। মানে যার সাপেক্ষে তুমি সেটা গতি, বা যেমন ধরো তুমি যখন ট্রেনের ভেতর বসেছিলে, তোমার সাপেক্ষে বাইরে যে ব্যক্তিটি দাঁড়িয়ে ছিল সে গতিশীল, তাহলে তুমি হচ্ছ ওই বাইরের ব্যক্তিটি গতিশীল হওয়ার নির্দেশ তন্ত্র। বা ধরো তুমি যে এখন বসে আছো, তোমার পাশ দিয়ে যারা সব হেঁটে হেঁটে যাচ্ছে, বা তোমার তুমি দেখছো যে, বা জানলা দিয়ে বা যা কিছু দেখছো যে যারা এগিয়ে যাচ্ছে, তুমি স্থির আছো, ওরা এগিয়ে যাচ্ছে বা ওরা চলে চলে যাচ্ছে, তাহলে তোমার সাপেক্ষে ওরা কি হয়ে যাচ্ছে? গতিশীল। আবার ওদের সাপেক্ষে তুমি হয়ে যাচ্ছ স্থির, ঠিক আছে? তো যার সাপেক্ষে তুমি বলবে সেটাকেই নির্দেশ তন্ত্র বলে। মানে কোনো বস্তুর স্থিতি বা গতি যার সাপেক্ষে নির্ণয় করা হয় তাকে নির্দেশ তন্ত্র বলে। বোঝা গেল? নির্দেশ তন্ত্র বলছে কোনো বস্তুর স্থিতি বা গতির যার সাপেক্ষে নির্ণয় করা যায় তাকে নির্দেশ তন্ত্র বলে। এটা হবে জড়তীয় নির্দেশ তন্ত্র, অজড়তীয় নির্দেশ তন্ত্র। জড়তীয় নির্দেশ তন্ত্র হচ্ছে যে সমস্ত নির্দেশ তন্ত্র স্থির অথবা সমবেগে গতিশীল তাদেরকে জড়তীয় নির্দেশ তন্ত্র বলে। মানে যে স্থির আছে, স্থিরই থাকছে, আবার যে সমবেগে গতিশীল সে সমবেগেই থাকছে। মানে এই যে বলছে যে সমস্ত নির্দেশ তন্ত্র স্থির বা সমবেগে গতিশীল, মানে যেমন ধরো তুমি সাইকেলে করে যাচ্ছ, তোমার বন্ধুও সাইকেলে করে যাচ্ছে, দুজনের স্পিড এক, তুমি তোমার বন্ধুকে দেখছো স্থির আছে, একই জায়গায় রয়েছে, কারণ দুজনের কি স্পিডটা সেম, তাহলে তোমার সাপেক্ষে সেও গতিশীল, ওর সাপেক্ষে তুমিও গতিশীল। বোঝা গেল? সেইটা হচ্ছে জড়তীয় নির্দেশ তন্ত্র। অজড়তীয় নির্দেশ তন্ত্র হচ্ছে ত্বরণযুক্ত নির্দেশ তন্ত্রকে অজড়তীয় নির্দেশ তন্ত্র বলে, যার যেখানে ত্বরণ রয়েছে। বোঝা গেল না? বুঝতে পারলে না? লাইন দুটো পড়ো, দুটো লাইন মানে নির্দেশ তন্ত্রটা পড়ো। বোঝা গেল তো? এর পরের পয়েন্ট আছে, বলছে বিভিন্ন প্রকারের গতি। কোন গতিশীল বস্তু মূলত দুই প্রকারের গতি থাকে, এক চলন গতি, একটা আবর্তন গতি। চলন গতি হচ্ছে বলছে কোন সচল বস্তুর গতি যদি এইরূপ হয় যে বস্তুটির প্রতিটি অবস্থানে বস্তুর মধ্যস্থ যে কোনো দুটি কণার সংযোজী সরলরেখা পরস্পরের সমান্তরালে হয়, তবে বস্তুটির গতিকে চলন গতি বলে। চলন গতি কথাটার মানে বুঝতে পারছো না? বুঝতে পারছো না? মানে কোন সচল বস্তুর গতি যদি এরূপ হয়, যে বস্তুর প্রতিটি অবস্থানে বস্তুর মধ্যস্থ যে কোনো দুটি কণার সংযোজী সরলরেখা পরস্পরের সমান্তরাল হয়। যেমন তুমি তোমার বন্ধু যাচ্ছ, সংযোজী, এই যে বলেছি যে দুটি কোণার সংযোজী সরলরেখা পরস্পরের সমান্তরাল হচ্ছে, যখন তোমরা দুজনে সমান স্পিডে যাচ্ছ,
যাচ্ছ তো? তুমি তোমার চোখের সঙ্গে বা সাইকেলের সঙ্গে সমান আছো, তার মানে তুমি তোমার বন্ধু কি থাকছো, সমান্তরাল আছো, তখন সেইটা হবে চলন গতি। তো বলছে যে কোনো সচল বস্তু, কি বলবে, কোনো সচল বস্তুর গতি যদি এরূপ হয় বস্তুটির প্রতিটি অবস্থানে বস্তু মধ্যস্থ কোনো বিন্দু বা কোনো দুটি কণার সংযোজী সরলরেখা পরস্পরের সমান্তরালে হয়, তাকে চলন গতি বলে। তাহলে এইটা ডেফিনেশন পরীক্ষায় আসতে পারে। চলন গতি দুই প্রকার, একটা সরল চলন গতি আর একটা বক্র চলন গতি। বক্র চলন, সরল চলন গতি হচ্ছে সরলরৈখিক পথে সম্পাদিত চলন গতিকে সরল গতি চলন বলে। উদাহরণ, অবাধে পতনশীল বস্তুর গতি বা লিফটের গতি, মানে যেটা এরকম সোজা যাচ্ছে আবার নিচে আসছে। মানে ধরো তুমি কোনো ঢিল বা কোনো কিছু নিয়ে তুমি যদি বাড়ির ছাদ থেকে ছেড়ে দাও, তাহলে একদম সজোরে নিচে আসবে, তখন ওইটা হয়ে যাবে সরল চলন গতি। সরল রৈখিক পথে সম্পাদিত চলন গতিকে সরল রৈখিক চলন গতি বলা হয়। যেমন অবাধে পতনশীল বস্তুর গতি বা লিফটের গতি। আবার বলছে, এরপরে বলছে বক্র চলন, বক্র পথে সম্পাদিত চলন গতিকে বক্র চলন গতি বলা হয়। উদাহরণ, গতিশীল সাইকেলের চাকার রিমের ওপর অবস্থিত কোণাগুলির গতি, ঘূর্ণায়মান নাগরদোলা চেয়ারের গতি, ঘূর্ণায়মান নাগরদোলা চেয়ারের গতি যেটা, বুঝতে পারলে, সেটাকে বক্র চলন। মানে যেমন ধরো কোনো নাগরদোলা ঘুরছে, তাই তো, ঘুরলে এর মাঝখানে চেয়ার বসে আছে এরকম, তাহলে এরও তো চলনটা হচ্ছে যেহেতু এর সঙ্গে বাঁধা রয়েছে। তাহলে এই যে নাগরদোলার চেয়ার গুলো রয়েছে, এই চেয়ার গুলোর যেটা গতি হচ্ছে সেটা হচ্ছে বক্র চলন। বুঝলে না বুঝলে না? মানে বক্র, হুম 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 হুম, তো আমরা আমরা ধরে বসে আছি, বা হচ্ছে কি বলে জোরে যখন ঘুরছে তুমি যদি না ধরে থাকো, তা এই ঘোড়ার সাথে এই যে ঘুরছো না, তুমি যদি ধরে না থাকো এইভাবে তুমি বেরিয়ে যাবে। সেই জন্যই দেখবে নাগরদোলাকে ধরার সময় তোমার বেল্ট পরে থাকে বা কোনো কিছু ধরে থাকো, মানে এই নাগরদোলার গতির সঙ্গে তোমারও গতিটা সেম হচ্ছে। যদি তোমার গতি বেশি হয় তাহলে তুমি বেরিয়ে যাবে, বা নাগরদোলার গতির সঙ্গে তুমি যদি ফিক্সড না থাকো তাহলে তুমি ছিটকে বেরিয়ে যাবে। বোঝা গেল? তাহলে এইটা গেল তোমার বক্র চলন গতি। এরপরে হচ্ছে তোমার আবর্তন গতি, মানে যখন কোনো বস্তু নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারিদিকে ঘূর্ণায়মান, যেমন ধরো এইটা যেটা বলা হচ্ছে, এইটা কোনো বিন্দু এর চারিদিকে ঘুরছে, তো এইটা হবে তখন এই যে পয়েন্টটা, যেমন ধরো তুমি একটা ঢিলে দড়ি বেঁধে তুমি এরকম ঘোরাচ্ছ যেটা, সেইটা হয়ে যাবে তোমার আবর্তন গতি। বা এক্সাম্পল, সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে পৃথিবীর সূর্যের চারিদিকে পৃথিবীর ঘূর্ণন। বলছে আবর্তন গতি বলছে যখন কোনো বস্তু নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারিদিকে ঘূর্ণায়মান হয় তখন ওই বস্তুর গতিকে বলা হয় আবর্তন গতি। আবর্তন গতিকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে দুভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে বৃত্তীয় গতি আর একটা হচ্ছে তোমার ঘূর্ণন গতি। দুটো টাইপ আছে। বৃত্তীয় গতি কি হচ্ছে, বলছে যখন কোনো বস্তু কণা একটি বিন্দুকে কেন্দ্র করে কোনো বৃত্তাকার পথ বরাবর গতি সম্পন্ন করে তখন বস্তু কণাটির গতিকে বলা হয় বৃত্তীয় গতি। কি বলছে,
যখন কোনো বস্তুকণা একটি বিন্দুকে কেন্দ্র করে, যেমন এই বিন্দুটাকে কেন্দ্র করে এই বস্তুকণাটি ঘুরছে, বিন্দুকে কেন্দ্র করে কোনো বৃত্তাকার পথে গতি সম্পন্ন করে, তখন বস্তুকণাটির গতিকে বলা হয় বৃত্তীয় গতি। উদাহরণ আসবে পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের গতি, সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, সেইটাই হবে তোমার বৃত্তীয় গতি। এবার ঘূর্ণন গতি কাকে বলছে? যখন কোনো বিস্তৃত বস্তুর গতি এমন হয় যে নিজের অক্ষের সাপেক্ষে বস্তুটির কোনরূপ স্থানান্তর হয় না, কেবলমাত্র দিক স্থিতির পরিবর্তন ঘটে, তখন ওই বস্তুকে ঘূর্ণায়ন গতি বলে। যেমন হচ্ছে লাট্টু, লাট্টু যেমন তুমি ধরো এমনি দড়িতে লাট্টু খেলেছো না, ছোটবেলায় খেলোনি? তো লাট্টুকে এরকম হাতে তুলে নিলে ঘুরতে থাকে, লাট্টুটা ঘুরছে কিন্তু তার অক্ষটা ফিক্সড রয়েছে, বা নাগরদোলাও হবে। সেটাই এখানে বলছে যে যখন কোনো বিস্তৃত বস্তুর গতি এমন হয় যে নিজের অক্ষের সাপেক্ষে বস্তুটি কোন রূপ স্থানান্তরিত হয় না, মানে এক জায়গায় এরকম ঘুরছে, মানে পৃথিবীর ঘূর্ণন, যেটা পৃথিবী নিজে যেটা ঘুরছে সূর্যের চারিদিকে না, যেটা আমাদের 24 ঘন্টায় রাত দিন হচ্ছে, ওটা পৃথিবী ঘুরছে বলেই তো হচ্ছে। পৃথিবী নিজে ঘুরছে, নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, সূর্যের চারিদিকে ঘুরছে না, কিন্তু ওইটা হবে না, সূর্যের চারিদিকেটা হয়ে যাবে তোমার বৃত্তীয় গতি, বৃত্তীয় গতি সূর্যের চারিদিকে। এবার এই জন্য এখানে বলছে ঘূর্ণায়মান পাখার গতি। সব থেকে ভালো এক্সাম্পল তুমি দেখতে পাবে চোখের সামনে, পাখা যেটা ঘুরছে, পাখা একটা এরকম বেঁধে তো এরকম ঘুরছে একটা রডের নিচে, তার মানে অক্ষটা কি থাকছে? স্থির থাকছে। তাহলে অক্ষর স্থানান্তরিত হচ্ছে না, মানে একটা বিন্দুতে স্থির থাকছে। সেটাই বলছি যে যখন কোনো বিস্তৃত বস্তুর গতি এমন হয় যে নিজের অক্ষের সাপেক্ষে বস্তুটির কোন রূপ স্থানান্তর হয় না, কেবলমাত্র দিক স্থিতির পরিবর্তন ঘটে, তখন ওই বস্তুর গতিকে ঘূর্ণায়ন গতি বলে। যেমন ঘূর্ণায়মান পাখার গতি, পৃথিবীর নিজের অক্ষের সাপেক্ষে আহ্নিক গতি, যেটা ঘুরছে পৃথিবী, এবং ঘূর্ণায়মান লাট্টুর গতি, মানে লাট্টুকে তুমি ঘুরিয়ে দিলে মাটিতে ঘুরতে থাকে, ওইটা স্থির থাকছে, কিন্তু ওদের অবস্থাটা চেঞ্জ হচ্ছে না কিন্তু। হ্যাঁ, যেমন পাখা ঘুরছে, পাখার অবস্থাটা চেঞ্জ হচ্ছে না, পাখাটা এক জায়গায় স্থির, নিজের অক্ষের চারিদিকে ঘুরছে। বোঝা গেল? আগে দুটো লাইন আগে পড়ো, আগে বৃত্তীয় গতি কাকে বলে পড়ো, আগে প্রথমে আবর্তন গতি কাকে বলে পড়ো। হলো? এর পরের পয়েন্টটা দেখো, ঘূর্ণায়ন গতি, ঘূর্ণন গতি। ঘূর্ণায়মান লাট্টুর গতি। এরপরে হচ্ছে ঘূর্ণন তল। তাহলে ঘূর্ণন জিনিসটা বোঝা গেল, মানে
জিনিসটা ঘূর্ণায়মান গতি হচ্ছে এইটা, এই অক্ষটা ফিক্সড, মানে অক্ষটা যদি এরকম ভাবে টানি, দেখতে পাচ্ছ তুমি এটা, এই এই ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ঘূর্ণাক্ষ, মানে ঘূর্ণায়মান অক্ষ, ঘূর্ণাক্ষ, এইটাকে বলা হচ্ছে ঘূর্ণন তল। ওকে, এই যে এই জায়গাটা, তাহলে ঘূর্ণন তল কি? কোন অক্ষ সাপেক্ষে ঘূর্ণায়মান কোণা যে বৃত্তীয় পথে ঘোরে সেই বৃত্তটিকে যে তলে থাকে তাকে ঘূর্ণন তল বলা হয়। ঘূর্ণাক্ষ কাকে বলে? যখন কোনো কণা বৃত্তপথে পরিবহন করে ঘূর্ণন তলের সঙ্গে অবিলম্ব, অবিলম্ব মানে লম্বভাবে, ওই বৃত্তপথে কেন্দ্রবিন্দুকে সরলরেখা করে সরলরেখাকে ঘূর্ণাক্ষ বলে, মানে এটা হচ্ছে ঘূর্ণাক্ষ আর এটা ঘূর্ণন তল। বোঝা গেল? এইটা হচ্ছে তোমার ঘূর্ণন তল। হলো ক্লিয়ার? এরপরে হচ্ছে তোমার প্রাথের গতি। কোন বস্তুকে অনুভূমিকের সঙ্গে যে কোনো কোণে যে কোনো দিকে ছোড়া হলে তাকে প্রাথের গতি বলা। মানে ধরো এটা অনুভূমিক, তুমি একটা ঢিল ছুড়ে দিলে, কিছুক্ষণ পরে গিয়ে ঢিলটা এরকম নেমে গেল, এরকমই তো হয়, ওপর দিকে ছুড়লে কিছুক্ষণ পরে এটা এরকম হয়ে নেমে যাচ্ছে। ঠিক আছে, আমি যদি এরকম একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ টানি, তাহলে বস্তুটার প্রথমের গতি ছিল এরকম, তাই তো? এইটা হচ্ছে এর গতি, বস্তুটির গতি। আর এটা ধরো, এটা গতিশক্তি ধরো হচ্ছে এইদিকে তোমার এক্স ধরো, এখানে তোমার ছিল ও, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, থিটা ডিগ্রিতে ছুঁয়েছো, এখানে ইউ যাচ্ছে, এটা পরের দিকে আরো আসবে, এর সর্বোচ্চ গতি এখানে এই পয়েন্টটাতে জানাবে, মানে এই যে পিকটা যেটা আছে, তো এই গতিটাকে বলা হচ্ছে তোমার প্রয়াস গতি, এই গতিটাকে। ওটাই। তাহলে এবারে এটা গেল প্রয়াস গতি, মানে এখানে আমি যদি বলে দিই এ, এটা হচ্ছে বাংলাতে লেখা আছে, দেখবে তোমাদের বইয়েতেও আছে। তো এরপর এটা দেখো মিশ্র গতি। কোন বস্তু যদি এমন ভাবে গতিশীল হয় যে বস্তুর গতি বিশুদ্ধ চলন গতি বা ঘূর্ণন গতি নয়, কিন্তু উভয় গতি সমন্বয়, তাহলে বস্তুর এরূপ গতিকে মিশ্র গতি বলে। মানে মিশ্র গতি হচ্ছে তোমার চলন ও ঘূর্ণন গতি একসাথে কাজ করবে। মানে কোনো বস্তু যদি এমন ভাবে গতিশীল হয় যে বস্তুর গতি বিশুদ্ধ চলন গতি বা ঘূর্ণন গতি নয়, মানে পিওর বিশুদ্ধ চলন গতি না বা ঘূর্ণন গতিও না, কিন্তু দুজনকে যোগ করে দিলে যেই গতিটা হচ্ছে সেইটা হচ্ছে মিশ্র গতি। এক্সাম্পল বলছে কোনো গতিশীল গাড়ির চাকার গতি, চাকাও ঘুরছে আবার বাসটা আগেও যাচ্ছে, তার মানে চাকার গতিটাই হয়ে যাবে তোমার কোনো গতিশীল গাড়ির চাকার গতি, চলন্ত রোলারের গতি, ঘূর্ণায়মান ক্রিকেট বলের গতি। বোঝা গেল? তার মানে কি বলছে, যেখানে চলন গতি আর ঘূর্ণন গতি মিক্সড হয়ে যেই গতিটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে তোমার মিশ্র গতি। তার মানে তুমি কোন লাইনটা মনে রাখবে, যখন চলন ও ঘূর্ণনের সমন্বয়ে যে গতিটা তৈরি হয় তাকে মিশ্র গতি বলে। চলন ও ঘূর্ণনের সমন্বয়ে বস্তুতে যে গতির সৃষ্টি হয়, চলন গতি ও ঘূর্ণন গতির সমন্বয়ে
কোন বস্তুতে যে গতি সৃষ্টি হয় তাকে মিশ্র গতি বলে। বোঝা গেল না বোঝা গেল না? কি গেল? চলন ও ঘূর্ণায়নের সমন্বয়ে কোন বস্তুতে যে গতি সৃষ্টি হয় তাকে তাকে মিশ্র গতি বলে। বোঝা গেল? এরপরের পয়েন্ট দেখো, পর্যায়বৃত্ত গতি মানে কোন বস্তু যদি নির্দিষ্ট সময় অন্তর একই পথ বরাবর অতিক্রম করে বা গতির পুনরাবৃত্তি করে তবে বস্তুর গতিকে পর্যাবৃত্ত গতি বলে। যেমন সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, পর্যাবৃত্ত মানে সময়ের সাপেক্ষে তুমি একই পথ বারবার অতিক্রম করছো। ঠিক আছে? এই যে বলছে কোন নির্দিষ্ট বস্তু মানে কোন বস্তু নির্দিষ্ট সময় অন্তর একই পথ বরাবর অতিক্রম করে বা গতির পুনরাবৃত্তি করে তবে বস্তুর গতিকে পর্যাবৃত্ত গতি বলে। ডেফিনেশনটা পড়ো আগে। হুম 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 বুঝতে পারলে? পর্যাবৃত্ত গতি দুই প্রকারের, একটা হচ্ছে রৈখিক পর্যাবৃত্ত গতি আর বৃত্তীয় পর্যাবৃত্ত গতি। বোঝা গেল? রৈখিক পর্যাবৃত্তি হচ্ছে তোমার উল্লম্ব বা বা অনুভূমিক স্প্রিং এর গতি, আর বৃত্তীয় পর্যাবৃত্ত হচ্ছে ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটার এটা যেটা ঘুরছে, 12টার কাঁটা, বড় কাঁটাটা 1 ঘন্টা ছাড়া ছাড়া বা বা যে কোনো সংখ্যাকে 1 ঘন্টা ছাড়া ছাড়া টাচ করবে, তাই তো? মিনিটে কাছে, তাকে বৃত্তীয় গতি বলা হচ্ছে। আর রৈখিক পর্যাবৃত্ত উল্লম্ব বা অনুভূমিক ভাবে স্প্রিং এর গতি, যেটা এরকম ভাবে নামছে, ধরো স্প্রিং কে তুমি প্রেসার দিলেই নেমে গেল, আবার উপরে উঠে যাচ্ছে, আবার নামিয়ে দিলে আবার মানে এটা হয়ে যাচ্ছে তোমার রৈখিক পর্যাবৃত্ত গতি। বোঝা গেল? পর্যাবৃত্ত গতি হচ্ছে কোন বস্তু নির্দিষ্ট সময় অন্তর একই পথ বরাবর অতিক্রম করে বা গতির পুনরাবৃত্তি করে তবে বস্তুর গতিকে পর্যাবৃত্ত গতি বলে। ক্লিয়ার হলো? নেক্সট পয়েন্ট আছে সরল রৈখিক দোল গতি। মানে এইটা হচ্ছে এই যে এরকম ঘড়ি দেখেছো তো, কাঁটা দেওয়া ঘড়ি, মানে ঢং ঢং করে বাজে যেটা, যেটা সেকেন্ড, ওইটা কি হয় একই এরকম, মানে এরকম যাচ্ছে আবার এরকম আসছে, এরকম যাচ্ছে এরকম আসছে, মানে এরকম যদি ধরো এটা এই থাকে, এখানে আসছে আবার এখানে আসছে, এইটাই বারবার হচ্ছে। বলছে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন বস্তুর কোণার ওপর ক্রিয়াশীল বল যদি কোণাটির গতিপথের মধ্যবিন্দু বা সাম্যবিন্দু, এইটা মধ্যবিন্দু, অভিমুখ এবং ওই নির্দিষ্ট বিন্দু থেকে কোণাটির সরণের সমানুপাতি হয় তাহলে বস্তুর গতিটিকে সরলরৈখিক দোলগতি বলে, মানে সরল দোলক। এটা পরের দিকে আরো ডিটেলসে আসবে, এখন শুধু ডেফিনেশনটুকু মনে রাখো। পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোন বস্তু কণার উপর ক্রিয়াশীল বল যদি কণাটির গতিপথের মধ্যবিন্দু, অভিমুখ এবং ওই নির্দিষ্ট বিন্দু থেকে কণাটির সরণের সমানুপাতি হয় তাহলে বস্তুটির গতিকে সরলরৈখিক দোলগতি বলে। ঠিক আছে? এইটা এই জায়গাটা এটা হবে বস্তুর গতি। ঠিক আছে? এটা বস্তুটির হবে, বস্তুটির গতিকে সরলরৈখিক দোলগতি বলে। হলো ক্লিয়ার? তো তোমার বইয়েতে কি কি আছে? স্থিতিগতি আছে না? স্থিতিগতি, তারপরে গতির সমীকরণ আছে, মানে সরণ ত্বরণ দ্রুতি। আজকে যেই ডেফিনেশন গুলো বললাম এগুলোই বাড়িতে পড়বে। ঠিক আছে? নেক্সট দিন বাকি পার্টটা হবে গতির সমীকরণ, তারপরে এখান থেকে গ্রাফ, অনেক গ্রাফ আছে।
তারপর নিউটনের গতি মানে গ্রাফটা না না, গ্রাফ পেপার না, ম্যাথস এর জন্য না, লেখচিত্র ওইটা আলাদা। এবার ফিজিক্স এর ভেতরে ওখানে অনেক ডায়াগ্রাম আছে, যেমন হচ্ছে সরণ আর সময়ের মধ্যে লেখচিত্র কি হবে, আবার সরণ বেগ আর সময়ের লেখচিত্র কি হবে, মানে যেটা ওই গতির সমীকরণের থেকে আসবে, ঠিক আছে। আর ম্যাথস এর যেই দুটো চ্যাপ্টার রয়েছে ওতে কিছু ডাউট আছে নাকি? কোন ডাউট নেই তো?